দর্শক স্বাগত জানাচ্ছি নিউজ 24 এর নিয়মিত আয়োজন সিএসআরএম জনতন্ত্র গণতন্ত্রে। আজকে আপনাদের সঙ্গে আছে আমি মারুফা রহমান এবং যথারীতি আমরা সবচেয়ে আলোচিত যে খবরগুলো সারা দিনের বা সাম্প্রতিক সময়ে সেই ইস্যুগুলো ধরে আলোচনা করতে চাই আজকের পর্বে, এবং তিনটি ভাগে ভাগ করেছি আমরা আজকের পর্বকে। প্রথম অংশে আমরা আলোচনা করতে চাই আদালতের স্থিতাবস্থার পরে কোটা আন্দোলন। এর পরের পর্বে আমরা আলাপ করতে চাই রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের আশ্বাস এবং ব্রিটিশ সরকারের দুই বঙ্গকন্যা কি প্রতিক্রিয়া বাঙালি কমিউনিটিতে, এই তিনটি ইস্যু ধরে। তো প্রথমেই আমরা আলাপ করব আদালতের স্থিতাবস্থার পরে কোটা আন্দোলন। আমাদের সঙ্গে স্টুডিওতে যুক্ত আছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার প্রশান্ত ভূষণ বড়ুয়া। আপনাকে স্বাগত জানাচ্ছি সিএসআরএম জনতন্ত্র গণতন্ত্রে। এবং আমাদের সঙ্গে জুমে যুক্ত আছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ডক্টর জাকির হোসেন। আপনাকেও স্বাগত জানাচ্ছি সিএসআরএম জনতন্ত্র গণতন্ত্রে। গত কয়েকদিন ধরেই কোটা আন্দোলনের যে একটা প্রেক্ষাপট ছিল, সেখানে আজকে নতুন করে আরেকটি মোড় আসলে নিল আদালতের যে স্থিতাবস্থা কোটা আন্দোলনকে কেন্দ্র করে। আপনি জানেন যে ইতিমধ্যেই কিন্তু যারা আন্দোলন করছে তারা তাদের আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে। কালকে বেলা 3টা থেকে তারা আবারও অবস্থান কর্মসূচি দিয়েছে। তো সব মিলিয়ে এই যে কোটা ব্যবস্থার যে বিষয় নিয়ে বিভিন্ন ধরনের দ্বিমত আমরা এতদিন ধরে শুনে আসছি, সেখানে এখন বলা চলে যে যোদ্ধাদের পক্ষ থেকে বা কোটা আন্দোলনকারীদের পক্ষ থেকে একটা বিষয়ে তারা মতামতে তারা আসতে পেরেছে, একমত হতে পেরেছে, সেটি হচ্ছে এটির সংস্কার প্রয়োজন। তো সেক্ষেত্রে তারা বলছে, আন্দোলনকারীরা বলছে এটিকে 5%-এ নিয়ে আসার কথা। এদিকে যারা মুক্তিযোদ্ধা তাদের একাংশ বলছে যে তাদেরকে সংস্কারের একটা কথা বলা হয়েছে, কিন্তু সেই সাথে তারা বলেছে যে যদি সম্পূর্ণ বাতিল করা হয় সেটি আসলে তাদের জন্য অসম্মানজনক। আপনার প্রথমেই আমি আসতে চাই সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার প্রশান্ত ভূষণ বড়ুয়া, আপনার কাছে। ধন্যবাদ। যারা আন্দোলন করছেন, আন্দোলনে আছেন বা কালকেও করবেন, এবং যারা জনদুর্ভোগের শিকার হচ্ছেন প্রতিদিন, আমি আপনি হচ্ছি, তাদের সকলের প্রতি আমি একটি বিনীত অনুরোধ দিয়েই শুরু করতে চাই যে দেখুন, আমরা গত কয়েকদিন ধরে বারবার বলে আসছিলাম মহামান্য আদালতের বিচারিক প্রজ্ঞার উপর আপনারা আস্থা রাখুন, এবং ইতিপূর্বে বাংলাদেশ আওয়ামী লীগের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন সরকার যে কোনো জনদাবির প্রতি সক্রিয়ভাবে এবং সর্বাত্মকভাবে সাড়া দিয়েছে, আন্তরিকভাবে। আপনার আড়িয়াল বিলে বিমানবন্দরের কথা মনে আছে, সেটাও তারা সাড়া দিয়েছেন। আজকে যেটি মহামান্য আদালত যেটি আজকে বলেছেন স্থিতাবস্থার কারণে, আপনি বিজ্ঞ অ্যাটর্নি জেনারেল ইতিমধ্যেই এটি গণমাধ্যমে পরিষ্কার করেছেন যে আগের অবস্থায় এটি চলে গিয়েছে, এবং আমাদের যারা সম্মানিত শিক্ষার্থী বা ভবিষ্যৎ চাকরি প্রার্থী তারা কিন্তু আশু কোনো বিপদের মধ্যে নেই বা কোনো ভয়ের মধ্যে নেই। পরিপত্র আগের অবস্থাতেই আছে। কালকে যে সার্কুলারটি হবে বা ইতিমধ্যে হয়েছে, ওখানে কিন্তু কোনো কোটা নেই। অর্থাৎ কালকে, পরশু বা আরও আগামী 2-3 মাসের মধ্যেও তারা বিপদাপন্ন নন। কিন্তু তারা বলছেন যে তারা এই যে রোজ রোজ এই ধরনের স্থিতাদেশ, এটি আসলে এক ধরনের কোনো সমাধান নয়। তারা স্থায়ী সমাধান হিসেবে নির্বাহী আদেশে সংস্কার চাইছেন। আমরা একটু যেতে চাই অধ্যাপক ডক্টর জাকির হোসেন, আপনার কাছে। এই যে আন্দোলনকারীদের যে অনড় অবস্থান এবং আদালতের যে স্থিতাবস্থার আদেশ, সব মিলিয়ে আসলে কোটার বিষয়ে আসলে সিদ্ধান্তটা এখন কি অবস্থায় আছে, এবং সেটির সমাধান আসলে কিভাবে হওয়া উচিত বলে মনে করেন? প্রশান্ত দা পরিষ্কারভাবে বলেছেন যে হাইকোর্টের রায় হওয়ার আগে, অর্থাৎ কোটাকে বাতিল করে যে প্রজ্ঞাপন জারি করা হয়েছিল, সেই রায় সেটাই আগের অবস্থায় বহাল আছে। অর্থাৎ এখন আর কোটার চাকরিতে কোটার কোনো প্রয়োজন নাই, এটা বলে দিয়েছে যেহেতু স্থিতাবস্থা। এখন প্রশ্ন হচ্ছে, এই আদালত যে বিষয়টি বলে দিলেন, তারপরে যাতে আমার আবার কেউ 14 গোষ্ঠী উদ্ধার না করে, কি বলছে আমি শুধু আপনাকে পড়ে শোনাচ্ছি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা নাহিদ ইসলাম বলেছেন এই রায়ের পর, আমরা মূলত সরকারের নির্বাহী বিভাগের কাছে এই কোটা সমস্যার চূড়ান্ত সমাধান চাইছি। এক দফা দাবি, এটি আদালতের এখতিয়ার নয়, এটি একমাত্র নির্বাহী বিভাগ পূরণ করতে পারবে। সরকারের কাছ থেকে আমরা সুস্পষ্ট বক্তব্য আশা করছি। এটা হলো একজন সমন্বয়ক। আরেকজন সমন্বয়ক বলেছেন আব্দুল হালান মাসুদ,
আমরা কোনো ঝুলন্ত সিদ্ধান্ত মানব না। আমাদের এক দফা দাবি, সংসদে আইন পাশ করে সরকারি চাকরির সকল গ্রেডে শুধুমাত্র পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য ন্যূনতম সর্বোচ্চ 5% কোটা রেখে সকল ধরনের বৈষম্যমূলক কোটা বাতিল করতে হবে। এ দাবি নির্বাহী বিভাগ থেকে যতক্ষণ পূরণ করা না হবে আমরা রাজপথে থাকব। তার মানে আদালত যে আদেশটি দিল সেই আদেশটিকে আপনি পুরোপুরি অবজ্ঞা করছেন, অবহেলা করছেন, মানছেন না। কিন্তু কোর্ট তো এখন আদালত, বল তো এখন আদালতের কাছে, এটা তো নির্বাহী বিভাগের কাছে নয়। নির্বাহী বিভাগ আপনাদের দাবি মেনে 2018 সালে বাতিল করে দিয়েছিল। তারপরে যদি কেউ আদালতে রিট না করতো, 2021 সালে যারা রিট করা যদি না করতো, তাহলে এখনো বাতিল অবস্থাতে থাকতো। এখন যেহেতু এটা আদালতের কাছে গিয়েছে, আপনাকে এই সমীহত করতে হবে। যদি আপনি রাষ্ট্র মানেন, যদি আইনের শাসন মানেন, নিয়ম মানেন, তাহলে আপনাকে মানতে হবে যে আদালত যেহেতু বলেছে, ডেটও দিয়ে দিয়েছে 7ই আগস্ট শুনানি করবেন, সেটা বলে দিয়েছেন। এবং এইটুকু বলে দিয়েছেন আদালত যে আপনাদের যা বক্তব্য আছে সেটা আপনারা আমাদের কাছে লিখিতভাবে জানান আপনাদের আইনজীবীর মাধ্যমে। আমরা মূল মামলায় এইটাকে আমরা বিবেচনায় নিয়ে আলোচনা করবো, এটা বলে দিয়েছেন মাননীয় প্রধান বিচারপতি, কথাটি বলে দিয়েছেন। তাহলে এই অবস্থার ভিতরে আপনি যদি কিছু না মানেন, শুনেন, একটা সময় ছিল কি বাদশাহ রাজারা সবকিছু ক্ষমতা, নির্বাহী বিভাগ, বিচার বিভাগ, আইন তৈরি করা সব তাদের ক্ষমতা ছিল। মন্টেস্কো এসে 1748 সনে সে একটা দ্য স্পিরিট অফ ল বইয়ের ভিতরে বলে দিলেন যে না, রাষ্ট্রের ক্ষমতা যদি একজনের কাছে থাকে, স্বৈরাচারী হয়ে কাজে ক্ষমতাটা 3 ভাগে ভাগ হবে। বিচার বিভাগ বিচার করবে, আইন বিভাগ আইন তৈরি করবে, নির্বাহী বিভাগ সেই আইন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবে, এবং যদি কেউ আইন লঙ্ঘন করে বিচার বিভাগ সেটা বিচার করবে। এখন আপনি যদি মনেন যে আমি নীতি মানি না, দর্শন মানি না, রাষ্ট্র কাঠামো মানি না, বিচার বিভাগ মানি না, তাহলে আমার কিছু বলার নেই। কিন্তু আমি যদি বলবো আদালতে বক্তব্য উপস্থাপন করেন, আপনার যে বক্তব্য আছে, আদালত আমাদের বাংলাদেশের মানুষরাই বিচারক, তারা সমস্ত সামাজিক বা যা কিছু বলেন রাজনীতি সমস্ত কিছু তারা অনুধাবন করেন, বুঝেন, সেখানে উপস্থাপন করেন, এটার একটা সমাধান বের হয়ে আসবে। কিন্তু সেটাকে না করে যদি এখন সরকারের উপর চাপ সৃষ্টি করেন, সরকার কি আসলে কোনো প্রজ্ঞাপন করতে পারবে? কারণ সরকার যে প্রজ্ঞাপন যিনি করবেন তিনি আদালত অবমাননায় পড়বেন। যারা ভুল বুঝাচ্ছেন, কেউ কেউ বলছেন এরকম দিচ্ছেন যে রাষ্ট্র এখন ইচ্ছা করলে একটা প্রজ্ঞাপন জারি করতে পারে, হাইকোর্টের আদেশকে মেনে নিলাম, তারপর আবার কয়েকদিন পরে আবার এটাকে করে দিবে, ওই আদেশকে, আদালতের যে আদেশ দিচ্ছে আদেশকে বাতিল করে দিবে। এইটাকে আসলে এইভাবে কি হয়? ছেলে খেলা। সেই জন্য আমি বলছি একটু ধৈর্য ধারণ করেন। আদালত 7ই আগস্ট সময় দিয়েছে, এর মাঝখানে কমিশন গঠন করা, সরকার হয়তো কমিশন গঠন করে কাজ এগিয়ে রাখতে পারে, যদিও এটা আদালতে বিচারাধীন অবস্থায় করা উচিত নয়। কিন্তু আপনারা কখনোই এটা করতে পারেন না যে আদালতের আদেশকে মানি না, এটা আদালতের এখতিয়ার নয়, এটা আদালতের এখতিয়ারে চলে গিয়েছে। আদালতের মামলাটি বিচারাধীন, সেই বিচারাধীন আদালত কোন বিষয়কে আপনি করতে পারেন, অবহেলা করতে পারেন না। জি, অধ্যাপক ডক্টর জাকির হোসেন, আপনি আমাদের সাথেই থাকুন। আমরা একটু এই ইস্যুতে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার প্রশান্ত ভূষণ বড়ুয়া আপনার কাছে আসতে চাই। একজন সাধারণ নাগরিক হিসেবে যদি আপনাকে প্রশ্ন করা হয় যে কোটা ব্যবস্থা আসলে পশ্চাৎপদ মানুষদের জন্য করা হয়েছিল, বা সব মিলে এখন কোটা ব্যবস্থা কিভাবে পরিচালিত হবে সেটা নিয়ে আসলে অনেক ভাবনার বিষয় আছে, এবং একই সাথে বলা হচ্ছে যে কোটা ব্যবস্থা প্রবর্তনের পরে 5 দশক পরে এসে একটা মূল্যায়নের বিষয় এসেছে, যে সেটি আসলে কতখানি কাজে লেগেছে বা দেখুন, শুরুতেই একটি ভুল হিসাব আমি সংশোধন করে দেই। 5 দশকের মধ্যে অন্ততপক্ষে 3টি দশক শুধু মুক্তিযোদ্ধা এই পরিচয়ে চাকরি পায়ই নেই, ভাইবার থেকে বাদ দিয়েছে। কোনো আপনার বিশেষ সার্ভিসগুলোতে মুক্তিযোদ্ধা পরিবারের সন্তানদের নেয়াই হয়নি। 5 দশক থেকে 3 দশক বাদ দিতে হবে। আজকে যে মুক্তিযোদ্ধার সন্তানদের কথা বলা হচ্ছে, তাদের চাকরির যে বয়সসীমা, সেই জীবদ্দশায় মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি ক্ষমতায় থেকে তাদের কিন্তু সেই সুযোগ ছিলই না চাকরির। এটি একটি অনেকে হয়তো ভুলে গেছেন। আরেকটি কথা, আদালতকে উপেক্ষা করবার একটি প্রবণতা দেখা যাচ্ছে। মনে হচ্ছে মানে আদালত কন্যা দায়গ্রস্ত পিতা। আদালতকে কন্যা দায়গ্রস্ত পিতা মনে করা ঠিক হবে না। আদালতের সহনশীলতা প্রায় অসীম, তো তার একটি সীমা আছে। এবং আদালতের মাধ্যমে অনেকেই যে বিতর্কটি এনেছেন, কুতর্ক, যে পলিসি ডিবেট, দেখুন অধ্যাপক জাকির যথার্থই বলেছেন, ক্ষমতার পৃথকীকরণ তত্ত্ব এবং এই বিষয়ে বিতর্ক, এটি একটি ধ্রুপদী বিতর্ক। এটি যুগে যুগে হয়ে আসছে, সবসময় হবে। কিন্তু আদালত পলিসি কোনো বিষয়ে সিদ্ধান্ত দিতে যাননি। এখানে অধিকার ক্ষুণ্ণ হলে, যার অধিকারই ক্ষুণ্ণ হোক নির্বিশেষে, শুধু মুক্তিযোদ্ধার সন্তান বলে কথা না, তিনিই আদালতের কাছে যান। যারা সমালোচনা করছেন তারাও যান, ভবিষ্যতেও যাবেন।
এবং আদালত উদার, এই ক্ষেত্রে আদালত সবচেয়ে উদার, আপনি লক্ষ্য করে দেখবেন। আর আমাদের আদালত পার্টিকুলারলি দেখুন, পঞ্চম সপ্তম সংশোধনের ঐতিহাসিক ভুল যেটি গণতন্ত্র বিরোধী ছিল, আইনের শাসনকে কবর দিয়েছিল, সেটাও তারা সংশোধন করেছেন। আমাদের কোর্ট ওয়েন্ট অলওয়েজ এক্সট্রা মাইল টু ক্র্যাক দ্য হিস্টোরিক্যাল মিস্টেক্স। আজকে গত কয়েকদিন ধরে আমরাও বলে আসছি, দেখুন এই ভুল ন্যারেটিভ, মেধা ভার্সেস কোটা, এটা একেবারেই ভুল ন্যারেটিভ। ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর, অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে যারা ভীষণ প্রতিযোগিতামূলক পরীক্ষা দিয়ে ভর্তি হন, তাদের মধ্যে মেধাবী অমেধাবী এটা আরেক ধরনের বৈষম্য এবং এক ধরনের রেসিজমও হয়ে যায়। তাই সামান্য নম্বরের এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন ছেলে বা মেয়েটি কার চেয়ে কম মেধাবী আপনি বলেন? তো এটা একটি কৃত্রিম বিভাজন। কিন্তু আরেকটি জিনিস লক্ষ্য করে দেখবেন, মুক্তিযুদ্ধে যারা আত্মোৎসর্গ করেছেন, যারা রাজাকাররা আলবদররা যাদেরকে জবাই করে হত্যা করেছে, বিশেষ করে বুদ্ধিজীবীদের, তাদের সাথে কি তাদের কোনো ব্যক্তিগত বিরোধ, জমি জমা নিয়ে কোনো বিবাদ বিসংবাদ মারামারি ছিল না তো? একটাই ঝগড়া ছিল, তারা বাংলাদেশ চেয়েছেন, ওরা বাংলাদেশ চায়নি। এনারা বাংলাদেশের জন্য লড়াই করেছেন, প্রাণ দিয়েছেন, নির্বিশেষে প্রাণদান করেছেন। তারা যা কিছু ছিল পাকিস্তানপন্থীরা বাংলাদেশ রাষ্ট্রের জন্ম ঠেকানোর জন্য তারা বিলিয়ে দিয়েছে নিজেদেরকে। আজকে যারা বাংলাদেশ রাষ্ট্র সৃষ্টির জন্য সবকিছু করেছেন, তাদের সাথে এই রাষ্ট্র 3 দশক ধরে অবিচার করেছে, এটাও মাথায় রাখতে হবে। মুক্তিযুদ্ধ বিরোধী সরকার ক্ষমতায় থাকার কারণে তারা মুক্তিযোদ্ধা পরিবারের সন্তানদের চাকরি, ব্যবসা বাণিজ্য কোথাও কোণঠাসা করে রেখেছিল সর্বত্র। আজকে বিতর্ক হতে পারে, রিভিউ হতে পারে, এবং মানে তৃতীয় প্রজন্মের বিষয়টি আসলে তারা মানতে চাইছে না। না, তৃতীয় চতুর্থ পঞ্চম প্রজন্ম বলে এখানে কথা নেই। আপনি দেখবেন যে প্রকৃতভাবে কারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, এই যে আমি বললাম 3 দশক যেটা যাতা ক্ষতিগ্রস্ত হয়েছেন, আপনি দেখেন তো দ্বিতীয় প্রজন্ম যদি সুযোগ নাই পেয়ে থাকে, মুক্তিযুদ্ধ বিরোধী সরকার এগুলো ক্ষমতায় থাকার কারণে, তার তো দ্বিতীয় প্রজন্মের সুযোগে যাওয়ার কোনো সুযোগই হয় নাই। তারা না খেয়ে আছে, তারা আপনার পথে পথে ঘুরেছে। আপনি একটা উদাহরণ দিতে পারি, একজন মুক্তিযোদ্ধা কর্মকর্তা ওই পাবলিক সার্ভিস কমিশনে চাকরি পেয়েছিলেন, 75-এর 15ই আগস্টের পরে তাদের কাউকে জয়েন করতে দেওয়া হয়নি, বাড়ি গোপালগঞ্জ বলে, বৃহত্তর ফরিদপুরে যারা ছিলেন পার্টিকুলারলি। বহু বছর পরে তাদেরকে বিচারপতি সাত্তারের সময় ব্যাংকে ঢোকানো হয়েছে, পাবলিক সার্ভিস পরীক্ষায় পাশ করার পরে তাদেরকে জয়েন করতে দেয়। 2001 সালে জোট সরকারের সময় বিএনপি জামাতের আমাদের বন্ধুদের যারা পুলিশে টিকেছিলেন, পুলিশ সার্ভিসে, তাদেরকে সারদায় প্রশিক্ষণ নিতে দেওয়া হয়নি। এগুলো তো করেছে তারা। তো এই কারণে আমি বলছি যে দেখুন, এখানে কেউ কারো প্রতিপক্ষ নয়। আমরা কিছু বিষয়ে মতামত আছে, মত ভিন্নতাও আছে, এটির সমাধানও আছে। আপনারা সরকারের উপর আস্থা রেখেছেন, আগেও 2018 সালে মাননীয় সরকার প্রধান সেই আস্থার প্রতিদান দিয়েছেন, এবং আপনারা এতদিন ধরে কিন্তু কোটাটা ছিল না। এই পর্বের আলোচনার একদম শেষ পর্যায়ে আমি শেষ করে দিচ্ছি। আমি আবারও বলছি, মহামান্য আদালতের বিচারিক প্রজ্ঞার উপর আস্থা রাখুন এবং আদালতকে ভয় দেখাবেন না। জি, অধ্যাপক ডক্টর জাকির হোসেন, আপনি কিছু সংযুক্ত করতে চান কিনা এই ইস্যুতে? আমরা এই পর্বের আলাপটি প্রায় শেষের পথে। আমি বলছি, কোটা নিয়ে যেটা ডিবেট হতেই পারে, কোটা একটা কমিশন গঠন করে তত সময় দিতে হবে। আদালতের রায়টা পর্যন্ত একটু অপেক্ষা করেন, তারপরে কমিশন গঠন করেন, কত পার্সেন্ট কোটা থাকবে, কত পার্সেন্ট থাকবে না। যেহেতু আপনার সময় নাই, তাহলে আমি বলতাম যে শুধুমাত্র মুক্তিযুদ্ধের সময় নিহত হয় নাই, 77 সনে আপনার 1148 জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, যেটি আপনার অ্যান্থনি মাসকারেসের বইয়ের ভিতরে লেখা আছে। সেখানে এমন মানুষকে দিয়ে হয়েছে, আমি বলে দিচ্ছি, চান মিয়া নাম, সে বীর প্রতীক ছিল। সে তোকে যখন ফাঁসি দেওয়া হচ্ছে, সে বলছে আমার 7টা মেয়ে আছে, আমি যদি আমার কাছে মৃত্যুদণ্ড দেন, আমি এটার সঙ্গে ছিলাম না, তারা পথে পথে ভিক্ষা করবে। এবং একদিন ঠিকই দেখা গেল যে চান মিয়ার মেয়ে ঢাকা ক্যান্টনমেন্টে ঢুকে, জেনারেল নাসিম তখন আপনার সেনাবাহিনী প্রধান, সে চিৎকার করছিল বাসার সামনে, আমি চান মিয়ার মেয়ে, আমি বীর প্রতীকের মেয়ে, আমি ভিক্ষা করে খাচ্ছি, আমি মিরপুরে বস্তিতে থাকি। তখন তাকে একটা চাকরি দেওয়া হয়েছিল। কিন্তু যখন ওই যে একটা ঘটনাকে কেন্দ্র করে জেনারেল নাসিম সহ যারা চাকরি থেকে চলে গেলেন, ওই দিনই তাকেও চাকরিচ্যুত করা হয়েছে। কাজে এমন অবিচার তো হয়েছে, কাজে সেইটাকে মাথায় রাখতে হবে। তারপরে যদি মনে করেন যে না, মুক্তিযোদ্ধাদের কেউ থাকবে না, সেটা আলোচনার বিষয় আছে। আপনি তো আগে নির্ধারণ করে দিয়েছেন 5% কারা থাকবে, তাহলে তো আলোচনার কোনো জায়গা থাকলো না। কাজে আমরা বলছি, আদালতের প্রজ্ঞার উপর, প্রশান্ত যিনি বলেছেন, আদালতের প্রজ্ঞার উপরে আস্থা রাখুন, একটা সমাধান হবে এবং টেকসই সমাধান হবে। আদারওয়াইজ আপনি রাষ্ট্রের উপর যতই চাপ সৃষ্টি করেন না কেন, কেউ আদালত অবমাননার ভয়ে কোনো প্রজ্ঞাপন জারি করতে এই মুহূর্তে পারেন না। কোন সেন্সিবল মানুষ, কোন সভ্য মানুষ এই কাছে আদালতকে অবজ্ঞা করতে পারেন না।
জি, অধ্যাপক ডক্টর জাকির হোসেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আসলে আদালতের পরবর্তী যে ঘোষণা সেটির জন্য আসলে অপেক্ষার কথা আসলে আমাদের দুইজন অতিথিই বললেন। দর্শক, আমরা একটি বিরতি নিচ্ছি, বিরতির পরে ফিরে এসে আমরা রোহিঙ্গা প্রত্যাবর্তনে চীনের আশ্বাস এই বিষয়ে আলাপ করব, সাথেই থাকুন। দর্শক, বিরতির পরে আবারও স্বাগত জানাচ্ছি সিএসআরএম জনতন্ত্র গণতন্ত্র। এ পর্যায়ে আমরা আলাপ করতে চাই রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের আশ্বাস। দর্শক, আজকে বুধবার বিকেলে বেইজিংয়ের সেন্ট রেজিস হোটেলে প্রেস ব্রিফিংয়ে এই কথা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ যে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তিনি রোহিঙ্গা প্রত্যাবাসনে দৃঢ় সহায়তা দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন এবং সেই সাথে বাংলাদেশকে অর্থনৈতিক সুবিধার প্যাকেজ দেওয়ার কথাও তিনি বলেছেন। তো আমরা এই পর্যায়ে আলাপ করতে চাই এই ইস্যুতে। আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার প্রশান্ত ভূষণ বড়ুয়া এবং আমাদের সঙ্গে জুমে যুক্ত হয়েছেন মেজর অবসরপ্রাপ্ত ইমদাদুল ইসলাম। ইমদাদুল ইসলাম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠান সিএসআরএম জনতন্ত্র গণতন্ত্রে। তো শুরুতেই আপনার কাছেই আসতে চাই, এই যে চীনের আশ্বাস, এই আশ্বাসকে আপনি কিভাবে দেখছেন? যে সহায়তা দেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন চীন প্রেসিডেন্ট, সেটি আসলে কি প্রতীকী ভাবে আসলে তারা বাস্তবায়ন করবে নাকি সত্যিকারের বাস্তবায়ন করা সম্ভব? আপনি কি মনে করেন? ধন্যবাদ। আসলে কূটনীতিতে কিছু বিষয় আছে যেগুলো আপনি যখন বলা হয় এক ধরনের বাস্তবতা অনেক সময় তার থেকে কিছুটা অমিল থাকে। এখানে আমি যে জিনিসটা বলবো, এখন যেখান থেকে রোহিঙ্গারা আমাদের দেশে এসছে সেখানের বর্তমান বাস্তবতা হলো সেখানে রিপ্যাট্রিয়েট হওয়ার মতো, অর্থাৎ প্রত্যাবাসিত হওয়ার মতো কোনো পরিস্থিতি সেখানে বিরাজমান নয়। প্রথমত, সেখানে মিয়ানমার সেনাবাহিনী এবং আরাকান আর্মির মধ্যে একটা প্রচন্ড সংঘাত চলছে। সুতরাং এটা আমরা সবাই জানি, এই অঞ্চলটা সংঘাত প্রবণ একটা অঞ্চল এবং একই সাথে সেখানে দুটি শক্তি পরস্পর বিপরীতমুখী অবস্থানে আছে, বহু রাজনীতিতে, বহু কৌশলগত অবস্থানে, বহু অর্থনীতিতে। এবং তাদের এই যে চীনের কথায় আমি বলি, ভারতের কথা বলি, আমাদের এখানে স্পষ্ট করে বলতে, যেটা বাস্তব সেটাকে স্পষ্ট করে বলতে আমাদের কোনো দ্বিধা থাকার কোনো কারণ নেই। একদিকে চক্রীয় ডিপ সি পোর্ট নিয়ে চীনের যে অর্থনৈতিক দক্ষযোগ্য, আরেকদিকে ভারতের কালাদান মাল্টিমোডাল মাল্টি ট্রানজিট প্রজেক্ট, এই দুটার উপরেই এই বর্তমান সংঘাতের বিভিন্ন ধরনের এখানে করাল ছায়া নেমে আসছে। একজনের আমি বলবো, যদিও চক্রীয়র উপরে সেরকম এখনো আপাতত কোনো ধরনের সেরকম ঝুঁকি বা কোনো ধরনের সেখানে শঙ্কার সৃষ্টি হয় নাই। তবে কালাদান মাল্টিমোডাল যেটা প্রজেক্ট, যেটা মাল্টিমিলিয়ন, যেটাতে কলকাতা সিটিওয়ে হয়ে প্লেটোয়াতে গিয়ে যেটাকে ভারতীয় পূর্বাঞ্চলীয় অঞ্চলকে সংযুক্ত করার কথা ছিল, সেখানে ল্যান্ডিং পয়েন্ট যেটা প্লেটোয়া চীন স্টেটের, সেটা কিন্তু আরাকান আর্মির দখলে এখন। একইভাবে আরাকান আর্মির দখলে এই যে ম্রাও থেকে শুরু করে, অর্থাৎ আমাদের সন্নিহিত অঞ্চল, আমাদের নাইকংচুরির অপর প্রান্ত থেকে শুরু করে নিচের দিকে আপনার ম্রাও, তারপর বুথিডং, রতিডং, পক্ত হয়ে মংডো পর্যন্ত এখন আরাকান আর্মি তাদের একটা ইনফ্লুয়েন্স এখানে এস্টাবলিশ করেছে। এখন কথা হচ্ছে, সেখানে এটা পারস্পরিক ভূ রাজনীতির জন্য এই ঘটনাগুলি ঘটছে। সেখানে এটা এমন নয় যে আরাকান আর্মি সেখানে তাদের স্বাতন্ত্র বা স্বাধীনতার দাবি করছে। তারা শুধু ফেডারেল একটা সিস্টেমের মধ্যে, যেটা জেনারেল অংশান তাদেরকে বলেছিল, ওয়াদাবদ্ধ করেছিল, সেই প্লিতেই তারা কিন্তু তাদের আন্দোলনটা বা তাদের সংগ্রামটা এখন করে যাচ্ছে। বাট কথা হচ্ছে, কোনো বিষয় যদি একটু ভিতরে যদি আপনি যান, সেটা যদি সামরিক দিক থেকে বিশ্লেষণ করেন, তাহলে দেখা যাবে এই আরাকান আর্মি কিন্তু একেবারে তাদের ব্রাদারহুডের মাধ্যমে তারা ওদিকে কাচিন ইন্ডিপেন্ডেন্ট আর্মি, তার উপরে গিয়ে সানা আর্মির সাথে, তাং আর্মির সাথে তাদের একটা অ্যালায়েন্স আছে। সেই অ্যালায়েন্সটা আবার কিন্তু চীন দ্বারা প্রভাবিত, এটাও কোনো সন্দেহ নাই। আবার অনেকগুলো সমীকরণ আসলে এখানে কাজ করছে। আমরা আপনার কাছে আবারও আসছি। এই পর্যায়ে আমরা একটু প্রশান্ত ভূষণ বড়ুয়া আপনার কাছে আসতে চাই। আমাদের এখানে যারা রোহিঙ্গারা আছে তারা তো যেতে চায় না, তারা অনেকবার বলেওছে এই কথা। কেন যেতে চায় না? আর আসলে এই যে চীনের প্রেসিডেন্ট যেই আশ্বাসটি দিয়েছে, সেটি কতখানি আশার আলো দেখাচ্ছে বা এটি বাস্তবায়ন কতখানি সম্ভব বলে আপনি মনে করেন? জি, ধন্যবাদ। আমি প্রথমেই মেজর এমদাদ ভাইকে ধন্যবাদ জানাচ্ছি, কারণ 2017 সালে অক্টোবরে ওই স্থানে আমি
নিজেও ওয়ান অফ দ্য ফার্স্ট রেসপন্ডার্স আমরা ছিলাম তারা যখন আসেন। এমদাদ ভাইয়ের সাথে ওই সময়ে আমার আলোচনা মনে আছে, এই যে ওখানকার সংকটের যে বহুমাত্রিকতা ঘনিয়ে আসছিল সেটি তিনি ঠিকঠাক মতো ধরতে পেরেছিলেন, বলেছিলেন আমাদেরকে। উনি যথাযথই বলেছেন, এরপর আর এই বিষয়ে বক্তব্য দরকার নেই। কারণ হলো ডিফেক্টো রুলার হিসেবে আরাকান আর্মি ইতিমধ্যেই তারা এস্টাবলিশ করেছেন নিজেদেরকে, এবং চায়নার সাথে যেহেতু সরকার এবং বিবদমান প্রায় সব পক্ষেরই যোগাযোগ আছে এবং পারস্পরিক সহায়তার কাজটি হয়, তো চাইনিজ প্রেসিডেন্ট যদি বা চীনা কর্তৃপক্ষ যদি এটি সত্যিকার অর্থে আন্তরিকভাবে তারা এগিয়ে আসেন তাহলে কিছুটা সমাধান হতে পারে। কারণ রাশিয়ার সাথেও মিয়ানমারের জান্তা সরকার কিছুটা নির্ভরশীল, এবং এই দুটি দেশের সাথে এবং ভারতের সাথে আমাদের সম্পর্কের যে সুসম্পর্ক সেটি কাজে লাগিয়ে আমরা কিছুটা আপনার এখানে আলোর মুখ দেখতে পারি। কিন্তু সমস্যা অন্য জায়গায়, যে মাল্টিপ্লিসিটি সমস্যা সমীকরণগুলো, তার উপর রোহিঙ্গারা আপনি যেটা বললেন শুরুতে, তারা যেতে চান না। তারা বলছেন যে এই দাবিগুলো না মানলে, বিশেষ করে নাগরিকত্বের দাবিটা না মানলে তারা যেতে চান না। এটি একটু দুরূহ ব্যাপার, কারণ এই নাগরিকত্বের ইস্যু ওই দেশের অভ্যন্তরীণ বিষয়, ওখানে আমরা কিছু করতে পারবো না। কিন্তু তাদের যাতে সম্মানজনক নিরাপদ প্রত্যাবাসনের পরিস্থিতি হয় সেটির জন্য বিশ্ব সম্প্রদায় যথেষ্ট করেনি, যেটি বাংলাদেশ করেছে। এবং বাংলাদেশ এককভাবে, আপনি দেখেন, আপনার খেয়াল আছে কিছুদিন আগে ইন্দোনেশিয়ায় স্থানীয় ছাত্ররা রোহিঙ্গারা যেখানে আশ্রয় নিয়েছেন সেই আশ্রয় কেন্দ্রে গভীর রাত্রে হামলা চালিয়ে কয়েক হাজার নারী, পুরুষ, শিশু রোহিঙ্গাকে মারপিট করে জোর করে ওই আশ্রয় কেন্দ্র থেকে বের করে দিয়েছে, জঙ্গলে চলে গেছে ওরা। অথচ বাংলাদেশের মানুষ দেখেন, বিশেষ করে দক্ষিণ চট্টগ্রামের স্কুল গোয়ার ছেলে মেয়েরা পর্যন্ত রুটি নিয়ে, কলা নিয়ে কীভাবে ঝাঁপিয়ে পড়েছিল। তো সেই জায়গাটাতে বাংলাদেশ এক্সট্রা মাইল গিয়েছে। বাংলাদেশ সরকার, বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী, উনি এক্সট্রা মাইল গিয়েছেন। এবং উনি যেদিন এই যে কুতুপালং শিবিরে যেদিন জনসভা করেন, এদিন অনেকে তাকে মানা করেছে যে আপনি তাদের কামানের রেঞ্জের মধ্যে, গোলার রেঞ্জের মধ্যে যাচ্ছেন। তো উনি গিয়েছেন সেখানে, বলতে আমি কামানের রেঞ্জের মধ্যেই যাব, আমি উৎপীড়িত মানুষের পাশে দাঁড়াচ্ছি, এইভাবে করেছেন। তবে বাংলাদেশের উপর এটা কিন্তু এখন বড় বোঝা হয়ে গেছে, এবং বিশ্ব সম্প্রদায় যা করবার ছিল তার অনেকটুই করছে না, বাংলাদেশকে একাই এই বোঝা ঘাড়ে বহন করতে হচ্ছে। এই কারণে চায়নার সহযোগিতায় রাশিয়া আছে, ভারত সহ সবাই মিলে যদি একটা প্যাকেজ করা যায় আপনার প্রত্যাবাসনের, এটি সবার জন্য মঙ্গল হয়। জি, আমরা একটু এই ইস্যুতে আবারও মেজর অবসরপ্রাপ্ত এমদাদুল ইসলাম আপনার কাছে আসতে চাই। সংকটের যে বহুমাত্রিকতা আছে রোহিঙ্গা ইস্যুতে, এবং এই যে তাদের প্রত্যাবাসনের ক্ষেত্রে বলছেন যে শুধু বাংলাদেশই আসলে সমস্ত বোঝা একা নিয়েছে, বিশ্ব আসলে সেভাবে করে আসেনি। সেই মুহূর্তে যখন শি জিনপিং বলছে, সেখানে আসলে বিশেষ করে ভারত কেমন ভূমিকা রাখবে, বা ভূ রাজনীতিতে যারা আমাদের মিত্র তারা কেমন ভূমিকা রাখবে বলে আপনি মনে করেন? ধন্যবাদ। আসলে আমি এই ইস্যুটার যে জটিলতা, এটা দ্বারা জটিলতর হচ্ছে সেই কথাটা আমি একটু শেষ করে নিই। এখানে মিয়ানমার সেনাবাহিনী খুব স্মার্টলি তারা একটা মুভ নিয়েছে, সেটা এই রোহিঙ্গা পরিস্থিতিটিকে আরো জটিল থেকে জটিলতর করবে বলে আমি মনে করি। সেটা হয়তো আমাদের যারা নীতি কৌশল প্রণেতা আছেন তারা হয়তো কিভাবে ধর্তব্যের মধ্যে আনছেন আমি জানি না। কারণ যেখানে যেসব রোহিঙ্গারা এখনো পর্যন্ত রাখাইন স্টেটে আছে তাদের অনেককেই মিয়ানমার সেনাবাহিনী তাদের সেনাবাহিনীতে তাদের অন্তর্ভুক্তিকরণ করছে, তাদেরকে সেখানে রিক্রুটমেন্ট চলছে। এবং আমি যতটুকু জানি এখনো পর্যন্ত 1000 মতো তারা রোহিঙ্গারা ওখানে রিক্রুট হয়েছে। এবং মিয়ানমার সেনাবাহিনী তাদেরকে আরাকান আর্মির মুখোমুখি দাঁড় করানোর ব্যবস্থা করেছে এবং হয়েছে অলমোস্ট। এবং সেটার একটা প্রতিক্রিয়াও হয়েছে। পক্ততে রোহিঙ্গাদের বাড়িঘর, বুতিডংয়ে যেসব রোহিঙ্গারা আছে অনেক বাড়িঘর আরাকান আর্মি সেখানে জ্বালিয়ে দিয়েছে, এটা প্রতিক্রিয়া হিসেবে। এই কাজটা কিন্তু ব্রিটিশরা 1942-তে খুব স্মার্টলি করেছিল, রোহিঙ্গাদের এবং রাখাইনদের মুখোমুখি করে দেওয়া। এখন মিয়ানমার সেনাবাহিনী সেই কাজটার দিকেও এগিয়েছে। সেটাকে এখন রিজলভ করার জন্য এই যে আরাকানিজদের সাথে রোহিঙ্গাদের
একটা যে এই যে সংঘাতমূলক একটা পরিস্থিতি সৃষ্টি করা হচ্ছে, এটাকেও সামাল দিতে হবে, এটাকেও মনের মধ্যে রাখতে হবে। আপনি যে কথাটা বললেন যে এদের আশ্বাস, বিদেশিদের আশ্বাসের কথা এবং বাস্তবতা কিন্তু একই জিনিস মিলে না। আপনি যে জায়গায় রিপ্যাট্রিয়েশন করবেন সেখানে এখন পশ্চিমা বিশ্ব প্রথমেই বলবে সেখানে সংঘাত প্রবণ এলাকা। এই যে আমি একটু আগে আমাদের ব্যারিস্টার প্রশান্ত যে কথাটা বললেন, যে উনি রাইটলি বলেছেন, সেখানে আমাদের নাগরিকত্ব এটা পরের বিষয়। এখন আমাদের হচ্ছে তাদেরকে নিরাপত্তার সাথে সম্মানজনকভাবে সেখানে প্রত্যাবাসিত করা, সেটাই এখন সবচেয়ে বেশি বিষয় সামনে আসবে। কিন্তু সেটা যখনই সামনে আসবে তখন কথা আসবে যে তারা তো সেখানে নিরাপদ হবে না, তাদের প্রত্যাবাসনটা নিরাপদ হবে না। তখন সেই যুক্তিতে রোহিঙ্গারাও বলবে সে অনিরাপদ অঞ্চলে তারা যেতে চাইবে না। কিন্তু আলটিমেট ফ্যাক্ট ইজ দ্যাট, যেটা আমরা বলছি, এটা একটা ভলকানিক ইরাপশনের মতো আমাদের উপর বসে আছে। এটাকে যে কোনো স্মার্টলি যে কোনো সময় যে কোনো ধরনের শক্তি তাদেরকে ইন্ধন যোগাতে পারে, তখনই কিন্তু আমাদের জন্য সমূহ বিপদের সৃষ্টি হবে। এখন রোহিঙ্গারা যতক্ষণ পর্যন্ত ক্যাম্পে চুপচাপ আছে, যতক্ষণ ক্যাম্প জীবন যাপন করছে, শরণার্থী জীবন যাপন করছে, ততক্ষণ কোনো আমাদের জন্য কোনো শঙ্কার কোনো বিষয় না। শঙ্কার বিষয় হবে অন্য পক্ষ সেটা সামাল দেওয়াটাই আমাদের জন্য কর হবে। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। এবং আমরা এই ইস্যুতে একটু সুপ্রিম কোর্টের আইনজীবী প্রশান্ত ভূষণ বড়ুয়া আপনার কাছে আসতে চাই। আপনি কিছু যুক্ত করতে চান কিনা? না, ওই যে যেটি বললাম যে বাংলাদেশের মানুষ একেবারে দল মত নির্বিশেষে, স্কুল গোয়ার বাচ্চারাও যেভাবে মানবিক একটি আবেদন সৃষ্টি করেছে, অথচ ইন্দোনেশিয়ার মতো বড় মুসলিম প্রধান দেশে, বিশ্বের সর্ববৃহৎ, সেখানকার স্থানীয় ছাত্ররা হামলা করছে রোহিঙ্গা নারী পুরুষ শিশুদের উপর, তাদের বোট ভিড়তে দেয়নি। মালয়েশিয়াও এটি করেনি এবং অন্যান্য দেশও করেনি, ওআইসিভুক্ত দেশগুলোও করেনি। এটি আমি বলছি যে বিশ্বের যা করবার কথা ছিল এই নিপীড়িত মানবতার পক্ষে, সেটি তারা করছেন না। কিন্তু রোহিঙ্গা শরণার্থী শিবির থেকে অনেক ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডেও জড়িয়ে যাওয়ার এটি অন্য একটা বিষয়। এমন ইউরোপিয়ান ইউনিয়নের সাথে 2017 সালের পরে ইউরোপিয়ান ইউনিয়ন মিয়ানমারের সাথে বেশি ব্যবসা করেছে। তো এই যে আইরনিটা আছে, এটি বাংলাদেশের উপর এই দায়টা এককভাবে চাপিয়ে দিয়ে তখন খুব পিঠ চাপড়িয়েছে, এটা করেছে। তো তারপর কিন্তু তারা রিট্রিট করেছেন একটা পর্যায়ে। তো এখানেই বলছি যে আন্তর্জাতিক বিশ্বকে এখানে আরও বেশি এগিয়ে আসা উচিত ছিল, এখনও সময় আছে। কিন্তু চায়না, রাশিয়া, ভারত মিলে যদি একটু তাদের দিক থেকে যদি সহায়তাটুকু ঠিকঠাক মতো পাওয়া যায়, এই সমাধানটি আর একটু সহজ হবে এবং আমার মনে হয় একটু দ্রুত হবে। আপনি যেটি বলেছেন এটা হচ্ছে শিবিরের অভ্যন্তরীণ পরিস্থিতি, ট্রু এবং এই জনগোষ্ঠীর দুটো বিষয় খুবই উদ্বেগজনক। একটি হচ্ছে জন্মহার, তারা অনেক বেড়েছেন, আরেকটি হচ্ছে অপরাধ প্রবণতা, এটিও বেড়েছে। এবং এটি সামাল দিতে গিয়ে বাংলাদেশকে যথেষ্ট আপনার ম্যান অ্যান্ড মেশিনারিজ ডেপ্লয় করতে হয়েছে, আমাদের সম্পদ বরাদ্দ করে রাখতে হয়েছে এবং স্থানীয় অর্থনীতি এবং স্থানীয় আইনশৃঙ্খলা দুটাতে এটি একটু প্রভাব ফেলেছে। তবে এখনো পর্যন্ত সরকার এবং ওখানকার আমাদের যে জনপ্রতিনিধি সবার সম্মিলিত অংশগ্রহণের কারণে এখনো পর্যন্ত বড় ধরনের বিপদ ঘটতে পারেনি, কিন্তু এটি হতে পারে। এই কারণে এটি দ্রুত সমাধানের দিকে আমাদের সবার, সেই আমাদেরও সকলের প্রত্যাশা যে রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়টির আসলে দ্রুত সমাধান হোক এবং শি জিনপিং যে দৃঢ় প্রত্যয় জানিয়েছেন, ব্যক্ত করেছেন, সেটিও যেন আসলে সত্যিকার অর্থে ঘটে। দর্শক, একটি বিরতি নিচ্ছি। বিরতির পরে ফিরে এসে আমরা ব্রিটিশ সরকারের দুই বঙ্গকন্যা কি প্রতিক্রিয়া বাঙালি কমিউনিটিতে, এই ইস্যুতে আলাপ করব। সাথেই থাকুন দর্শক। সিএসআরএম জনতন্ত্র গণতন্ত্রে আরও একবার স্বাগত। আমরা এই পর্যায়ে আলাপ করতে চাই ব্রিটিশ সরকারের দুই বঙ্গকন্যা কি প্রতিক্রিয়া বাঙালি কমিউনিটিতে। ইতিমধ্যে আমাদের সঙ্গে যুক্ত হয়েছে লন্ডন থেকে রাজনীতি বিশ্লেষক ডাক্তার রিজওয়ানা আনোয়ার এবং যথারীতি আমাদের স্টুডিওতে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার প্রশান্ত ভূষণ বড়ুয়া আছে। তো প্রথমেই আসলে আমরা যেতে চাই ডাক্তার রিজওয়ানা আনোয়ার আপনার কাছে। আপনি সশরীরে সেখানে আছেন, আসলে কি প্রতিক্রিয়া বাঙালি কমিউনিটিতে? ব্রিটিশ সরকারের যে দুই বঙ্গকন্যা, এটি আসলে বাঙালির জন্য কতখানি গৌরবের এবং আসলে কার্যত আসলে এটি কি ধরনের কাজে লাগবে আমাদের?
ধন্যবাদ। অবশ্যই এটা আমাদের জন্য অনেক গর্বের বিষয়, কারণ এই প্রথম এই ধরনের পদে কোনো ব্রিটিশ বাংলাদেশি কে নেওয়া হলো। তবে আমার মনে হয় আমি সকাল থেকেই শুনতে পাচ্ছি যে তাদের পদটা কি এই সম্পর্কে বেশ ধোঁয়াশা। অনেকে ভাবছেন যে মন্ত্রী, আসলে আমাদের বাংলাদেশের মন্ত্রী যেটাকে বলা হয় শিক্ষামন্ত্রী, অর্থমন্ত্রী, সেইগুলোকে আমরা এখানে বলি সেক্রেটারি অফ স্টেট। হ্যাঁ, তার নিচে থাকে মিনিস্টার, তার নিচে থাকে আন্ডার সেক্রেটারি, পার্লামেন্ট আন্ডার সেক্রেটারি অথবা জাস্ট সেক্রেটারি। এই আন্ডার সেক্রেটারি আর সেক্রেটারি অফ পার্লামেন্ট, যেটা পার্লামেন্টারি সেক্রেটারি, এই দুটো কিন্তু মানে সমমর্যাদা এক একটা মন্ত্রণালয় ভেদে। যেমন ধরুন আমি যদি প্রথমে টিডি সিদ্দিকের কথায় আসি, উনি একটা খুব গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে রয়েছেন, ট্রেজারিতে, অর্থ মন্ত্রণালয়ে। তো অর্থ মন্ত্রণালয়ের মন্ত্রী যে মানে বাংলাদেশের ইকুইভ্যালেন্ট ধরলে তাকে আমরা বলি চ্যান্সেলর অফ এক্সচেকার। তার অধীনে রয়েছেন চিফ সেক্রেটারি, তার অধীনে রয়েছেন ফিনান্সিয়াল সেক্রেটারি, তার অধীনে রয়েছেন 3 জন পার্লামেন্টারি সেক্রেটারি, তার ভিতরে একজন হচ্ছেন আমাদের বঙ্গকন্যা টিউলিপ সিদ্দিক। এখন এই যে 3 জন পার্লামেন্টারি সেক্রেটারি রয়েছেন, এদেরকে আপনি বাংলাদেশের সমমর্যাদা উপমন্ত্রী বলা যেতে পারে। হ্যাঁ, এখন 3 জনের কার্য মানে তাদের যে কাজ, সেই কাজের ভাগ অনুযায়ী তাদের এক একটা নাম দেওয়া হয়েছে। যেমন টিউলিপ সিদ্দিককে বলা হচ্ছে ইকোনমিক সেক্রেটারি এন্ড ট্রেজারি এন্ড সিটি মিনিস্টার। তার অর্থই না যে উনি সিটি মিনিস্টার, কারণ সিটি মিনিস্টারের কোনো পদ নেই। তবে আমার কাছে এবং এই যে পদগুলো, এগুলো কিন্তু সরকারের পলিসি প্রায়োরিটির উপরে নির্ভর করে, এক এক সরকারের এক এক রকম নাম হতে পারে। আমার কাছে মনে হয় যে এই গুরুত্বপূর্ণ পদে মানে এখানে তো লেবার সরকার আসার পরে আগের যে কনজারভেটিভের যে অর্থনৈতিক যে মূল মন্ত্র ছিল সেগুলো অনেক পরিবর্তন হচ্ছে। যেমন এখানে এখন ধরা হচ্ছে যে অনেক গ্রোথের কথা বলছে লেবার সরকার, এবং লেবার সরকার বলছে যে অনেক বিনিয়োগ করা হবে, এবং এই ইনভেস্টমেন্টের বিষয়গুলো মানে ব্রিটেনে ইনভেস্টমেন্টের বিষয়গুলো এবং আন্তর্জাতিকভাবে ইনভেস্টমেন্টের বিষয়গুলো, এগুলো একটা অনেক গুরুত্বপূর্ণ বিষয় এই মন্ত্রণালয়টা। কাজে এখানে যুক্ত হয়েছেন আমাদের একজন বঙ্গকন্যা টিউলিপ সিদ্দিক। আর আমি যদি রুশনারা আলীর কথা বলি, উনাকে নেওয়া হয়েছে লেভেলিং আপ হাউজিং এন্ড কমিউনিটি মন্ত্রণালয়তে, কমিউনিটিস মন্ত্রণালয়ে। সেখানের মন্ত্রী, বাংলাদেশের মন্ত্রীর সমপর্যায়ে যিনি, যাকে আমরা সেক্রেটারি অফ স্টেট বলি, তিনি হচ্ছেন অ্যাঞ্জেলা রাইনার। এখন তার অধীনে রয়েছেন একজন মিনিস্টার অফ স্টেট, তিনি আবার দুজন মিনিস্টার। তার অধীনে রয়েছেন 4 জন আন্ডার সেক্রেটারি অফ স্টেট। এখানে এই মন্ত্রণালয়ে আবার আন্ডার সেক্রেটারি বলছে 4 জন আছে, ওই 4 জনের একজন হচ্ছেন রুশনারা আলী। ওখানে যেমন টিউলিপ সিদ্দিকি 3 জনের একজন ছিলেন। আমার কাছে মনে হয় যে রুশনারা আলী যেই এলাকা থেকে নির্বাচিত হয়েছেন সেখানে কিন্তু আবাসন সমস্যা অনেক প্রকট। কাজেই ওখানে আমি মনে করি 2 জন বঙ্গকন্যাকে যেই দুটো মন্ত্রণালয়ে নেওয়া হয়েছে, এটা আমি বলবো যে ব্রিটিশ সরকার একেবারে জায়গা মতো দেয়া হয়েছে। কারণ রুশনারা আলী যেই অঞ্চলে আছেন সেখানে আবাসন সমস্যা, তিনি ওই হাউজিং এন্ড কমিউনিটিস ওখানে ভালো হবে, তার জন্য খুব অ্যাপ্রোপ্রিয়েট হবে। আর টিউলিপ সিদ্দিক রয়েছেন এখানে অর্থনীতির বিষয়গুলো, ইনভেস্টমেন্ট গুলো। দুইজনই সবচেয়ে মানে গুরুত্বপূর্ণ জায়গায় আসলে স্থান পেয়েছেন, এটি তো আমাদের জন্য অবশ্যই গর্বের। তবে বাঙালি কমিউনিটিতে আসলে কি প্রতিক্রিয়া বা তাদের প্রত্যাশাটা আসলে কি? ভাবে গর্বিত, এবং সবাই মানে বলতে গেলে একরকমের উদযাপন করছে সবাই। আপনি দেখবেন যে আমাদের বিভিন্ন গ্রুপগুলো, যে হোয়াটসঅ্যাপ গ্রুপগুলো রয়েছে, সেখানে সবাই ওই সব এমপির সঙ্গে তাদের আগে পুরোনো ছবিগুলো সব দিচ্ছে। এটা আমাদের বাঙালি জাতির জন্য একটা গর্বের বিষয় তো অবশ্যই। এবং আমি মনে করি যে এই যে বললাম যে তারা স্ব স্থানে তাদেরকে নেওয়া হয়েছে, এবং এটা ব্রিটিশ গভর্নমেন্টের একটি খুবই গুরুত্বপূর্ণ এবং আমি বলবো যে খুব উপযুক্ত একটা সিদ্ধান্ত। এবং আপনি জানবেন যে কিছুদিন আগে কেয়ার স্টারমারের বাংলাদেশিদের নিয়ে যে একটা মন্তব্য ছিল, তাতে বাংলাদেশিদের কটাক্ষ করে যে একটা মন্তব্য ছিল অভিবাসন বিষয় নিয়ে, সেটা নিয়ে বাংলাদেশি কমিউনিটির মধ্যে অনেক ক্ষোভ ছিল। এই 2 জন বঙ্গকন্যাকে নেওয়াতে আমার মনে হয়েছে যে সেই জিনিসটা একটু প্রশমিত হলো, এবং আমরা সবাই আসলে মানে আগ্রহের সাথে অপেক্ষা করছি যে এই 2 বঙ্গকন্যা কি অবদান রাখেন তাদের স্ব মন্ত্রণালয়ে। জি, আপনি আমাদের সাথেই থাকুন। আমরা একটু সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার প্রশান্ত ভূষণ বড়ুয়া আপনার কাছে যেতে চাই। উনি তো ওখান থেকে ওনার অভিব্যক্তি বা অভিজ্ঞতা জানালেন, এখান থেকেও তো আমাদের মধ্যে একটা গর্বের জায়গা তৈরি হয়েছে, প্রত্যাশার জায়গা তৈরি হয়েছে, এবং একই সাথে সেখানে অনেক প্রবাসী যারা তারা অনেকখানি তারা আত্মবিশ্বাসী হয়ে উঠছেন বা
তাদের যে পরের জেনারেশন তারাও এরকম চিন্তা করছেন? আগে আমরা দেখেছি পাকিস্তান, ইন্ডিয়া, তারা এটা নিয়ে বেশ গর্ব করতো, বা বাঙালিরা একরকম সেখানে কোণঠাসার মতো ছিল। আপনি কি মনে করেন এই ঘটনা? তাও দুজনই নারী। প্রথমত তাদেরকে অভিনন্দন জানাই, অভিবাদন জানাই। এবার 4 জনেই পুনর্নির্বাচিত হয়েছেন, রূপা হক সহ, আফসানা বেগম সহ 4 জনেই হয়েছেন। এবং রুশনার আলী যেটার থেকে বারবার নির্বাচিত হয়ে আসছেন উনা কিংয়ের পর থেকে প্রায় 5 বার এই নিয়ে, এটি বাঙালি অধ্যুষিত অঞ্চল, প্রায় 35% ভোটার বাঙালি। টিউলিপ সিদ্দিকের ক্ষেত্রে ঘটনাটা ভিন্ন রকম একেবারেই। ওখানে বাঙালি ভোটার একেবারেই কম, ওনার মধ্যে 70-72 হাজার টোটাল ভোটের মধ্যে বাঙালি ভোটার সর্বোচ্চ সম্ভবত 2000। তো অন্যভাবে লন্ডনের ভিন্ন একটি অংশে, আর উনি ক্যামডেনের কাউন্সিলর হিসেবে ওনার পলিটিক্যাল ক্যারিয়ার শুরু করেছিলেন 2010 সালে, একেবারে সেন্ট্রাল লন্ডনের কাছে এটি। এবং আমার মনে আছে যে ওনাদের নির্বাচনী প্রচারণায় বেশ আমাদের কমিউনিটি মিটিংগুলোতে আমরা তখন বেশ হাজির থাকতাম, এবং একটা মিটিং আমাদের ওই সময়ের অডিটোরিয়ামে হয়েছিল একটা। আমি আরেকটি জিনিস, আপনি বললেন আত্মবিশ্বাস বাঙালির নতুন প্রজন্মের, আত্মবিশ্বাসী হবার মতো যুক্তিসঙ্গত কারণ রয়েছে। মাত্র 2 প্রজন্মের উগান্ডান ইন্ডিয়ান ব্রিটিশ প্রাইম মিনিস্টার হতে পারেন। আমি ঋষি সোনাকের কথা বলেছি। পাকিস্তান থেকে মা বাবার সাথে 7 বছরে গিয়ে সাদিক খান লন্ডনের মেয়র হতে পারেন। এর আগে উনি জাস্টিস সেক্রেটারি ছিলেন। হামজা ইউসুফ, যে কিছুদিন আগে স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার ছিলেন, যেটা বাংলায় মুখ্যমন্ত্রী ধরনের হয়। কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। তো আমি বললাম যে দিস ইজ দ্য বিউটি অফ ডেমোক্রেসি। শুধু ডেমোক্রেসি না, ওই সমস্ত দেশে দেখবেন এন্টি রেসিজম ল আছে। অর্থাৎ আমি সংক্ষেপে ব্যাখ্যা করছি, কেউ যদি একজন আরেকজনকে ঘুষি মারে একরকম শাস্তি হবে, কিন্তু ঘুষি মারার সময় যদি বলে তুমি হিন্দু, তুমি খ্রিস্টান, তুমি মুসলমান, এগুলো যদি বলে তাহলে তার শাস্তি হবে প্রায় দ্বিগুণ। অর্থাৎ তার আক্রমণটা রেশিয়ালি মোটিভেটেড। এটা খুবই কড়া এই সমাজ ডেমোক্রেসি। তো এই ক্ষেত্রে আপনি দেখবেন আমাদের এর আগে পূর্ব লন্ডনের নির্বাচিত একজন মেয়র তার পদও হারিয়েছিলেন হাইকোর্টের এটি করার কারণে। তারা এরকম প্র্যাকটিস বা আরও কিছু বিষয় ছিল। তো এই কারণেই বলছি যে দেখুন, ঋষি সোনাকের পক্ষে 2য় প্রজন্মে আত্মবিশ্বাসী হওয়া সম্ভব। এর আগে কিদবাস ছিলেন, উনি মন্ত্রী হন নাই, বাট অত্যন্ত প্রভাবশালী রাজনীতিবিদ ছিলেন। সাদিক খানের কথা বললাম। এবং আপনি আরও যারা, এবার শাবানা মাহমুদ জাস্টিস সেক্রেটারি কনজারভেটিভ শ্যাডোতে আসছেন, এর আগে ওনার যখন ক্ষমতায় ছিলেন তখন মিনিস্টার ছিলেন। তো এইরকম আপনি অনেক উদাহরণ পাবেন। কিন্তু বাঙালিদের মধ্যে সরকারে ইনস্টলড হওয়া, একেবারে আন্ডার সেক্রেটারি এবং সিটি মিনিস্টার, ফাইন্যান্সিয়াল ডিস্ট্রিক্ট, লন্ডন ইজ দ্য ইন অ্যানাদার সেন্স এ ফাইন্যান্সিয়াল ডিস্ট্রিক্ট অফ দ্য ওয়ার্ল্ড সব কিছুতে। তো এই বিষয়গুলোতে আপনি আমাদের ওখানকার নতুন প্রজন্ম রাজনীতি করবার ক্ষেত্রে এবং মূল সমাজে, ব্রিটিশ মূল সমাজে এলিভেটেড হবার ব্যাপারে অবশ্যই আত্মবিশ্বাসী হবে। এবং ওখানে যে নাইটহুডগুলো দেয়, দেখবেন ওখানে রাজনীতিতে অবদানের জন্য নাইটহুড দেয়। আর আমাদের দেশে তো রাজনীতিতে অবদানের কোনো সুযোগই নেই। এটি মনে হচ্ছে একটি অপকর্ম। বিশেষ করে 1/11-এর সময় দেখা গেল যে রাজনীতি মানেই হলো খুব খারাপ বিষয়। এবং আমরাও অনেকে দেখবেন মানুষ বলে ফেলে আমার সাথে রাজনীতি করো না, এজিপ যে এটা খারাপ কাজের একটি প্রতিশব্দে পরিণত হয়েছে, হুই শুড নট বি। এটি বলছি যে আমরা আমাদের নতুন প্রজন্ম আপনার শব্দেই ফিরে যাই, অবশ্যই আত্মবিশ্বাসী হয়েছে এবং হবার যথেষ্ট কারণও আছে। জি, আন্তর্জাতিক অঙ্গনে আমাদের কন্যারা বা আমাদের যারা প্রবাসীরা আছে তারা গৌরব এনে দিয়েছে। তারা সেখানে নির্বাচনে লড়াই করে জিতছে এবং পরবর্তী প্রজন্মকে একটি পথ দেখাচ্ছে, এবং যারা প্রবাসী আছে তাদের আত্মবিশ্বাসকে আরও দৃঢ় করছে। ডক্টর রেজওয়ানা আনোয়ার এবং প্রশান্ত ভূষণ বড়ুয়া, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ CSRM গণতন্ত্রে যুক্ত হওয়ার জন্য। দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ।